গল্পে গপ্পে প্রভাত। এখানে গল্প শোনানো হয়। গল্প শুরুর আগে একটি বিশেষ অনুরোধ। গল্পে গপ্পে প্রভাত এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ। নমস্কার, আমি প্রভাত, আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত। গল্প শুনতে আমাদের সকলের ভালো লাগে, সেটি অলৌকিক ভূতের গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প। তাই গল্প প্রেমীদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আজকের গল্পটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরক। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু করছি আজকের গল্প আরক। লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম, সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান। তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতানার কোটা রাজ্যে। 3 পুরুষের পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন। সেই থেকেই তারা দেশ ছাড়া। সন্ধ্যার পরে তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙ্গানো পুরনো আমলের বর্ম, কুঠার, পতাকা, বল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানান ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগতো। রাজপুতানার, বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর। কিন্তু এ সকল কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিংয়ের মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এ কাহিনী হেসে উড়িয়ে দিতাম। একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিংহের বৈঠকখানায় গিয়ে বসেছি। ভীষণ শীত সেদিন। 2 পেয়ালা গরম চা পানের পর তার তাওয়ার তামাক টানছি। মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন। হঠাৎ কি মনে করে জানি নে, আমি তাকে বললাম, মিস্টার সিং, আপনি অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, করি। দেখেছেন ভূতচুত? না, এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুর দাদার জীবনের ঘটনা। যদি এ ঘটনা না ঘটতো, তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম। লাহোরে এসে চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্য ঘটনা। আমি বললাম, কিরকম? শুনুন তবে। আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন, বইমাত্র ভাই। তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন, আর ছিলেন খুব সুপুরুষ। আমি বিনায়ক দত্তের দীর্ঘ গৌরবর্ণ ও বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম। তখন তিনি বদ্ধ উন্মাদ। কেন তিনি উন্মাদ হলেন, সেই ইতিহাসের মূলেই এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া হলো। সে কথা যাকগে, আসল গল্পটা বলি। বিনায়ক দত্ত তার অনবদ্য উর্দুতে গল্পটা বলে গেলেন। মধ্যে মধ্যে আমি তাকে নানান প্রশ্ন করেছিলাম। সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম। আমাদের গ্রাম থেকে কিছু দূরে একটা কোটা দরবারে একটা সৈন্যদের আড্ডা ছিল। আমার ঠাকুরদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন মদ খেয়ে ফুর্তি করতে। তার 2-1 জন বন্ধু সেখানে ছিল। তাদের সঙ্গে নেশাতেই সেখানে যাওয়া।
একবার জ্যোৎস্না রাত্রে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরুলেন। বড়ি নদী মরুভূমির মধ্য দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বয়ে গিয়েছে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই তিস্রোতা নদীর প্রথম ধারাটিতে একদমই জল ছিল না। মাঝের শাখাটিতে হাঁটুখানিক জল, তারপর মাইলখানেক বিস্তৃত চওড়া, তার ওপারে আসল ধারা, অনেকখানি জল তাতে। যাবার পথে একজন বন্ধুর কি খেয়াল হলো, তিনি প্রথম ধারার বালির উপর ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন। আর কিছুতেই উঠতে চাইলেন না। বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদা অজ্ঞতা তাকে সেখানেই বালু শয্যার সহিত ফেলে চলে এগিয়ে এলেন। বলা বাহুল্য, তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতস্থ অবস্থায় সেদিন ছিলেন না। আমার ঠাকুরদাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুরদাদা বললেন, ওদিকে কি দেখছো চেয়ে? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙ্গুল দিয়ে দেখালেন আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললেন। ঠাকুরদাদা চেয়ে দেখল বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা সেই হোক, হাত ধরাধরি ঘুরে ঘুরে নৃত্য করছে। সেই নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোকাচলের অন্তরালে নৃত্য করতে যাবে, এইসব বুঝতে না পেরে আমার দাদু আর তার বন্ধু অবাক হয়ে রইলেন। কাছে কেউ কেন গেলেন না সে কথা আমিও বলতে পারবো না, কারণ আমি শুনিনি। হয়তো এদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী, এই ভেবে তারাও কাউকে কথাটা বলেনি সেই সময়। এরপরে আরও বছর তিনেক কেটে গেল। ত্রিস্রোতা বড়ি নদীর প্রধান স্রোতধারার 3 মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে। এর নাম নাহারানি পাট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে দূরে একে প্রায় চারিদিক বেষ্টন করে পাহাড় শ্রেণী। এই পাহাড় শ্রেণী কোথাও 1000 ফুট উঁচু, কোথাও তার চেয়ে কিছু বেশি উঁচু। হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায়। কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হয় ব্যবসাদারদের। আমার ঠাকুরদাদা পূর্বোক্ত ঘটনার প্রায় 3 বছর পরে একদিন এই হ্রদের জলে বালিহাঁস শিকার করতে যাবেন বলে ঠিক করলেন। গভীর রাত্রে বালিহাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায়, একথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতা পাতার ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে, কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না। সব ঠিকঠাক হলো, কিন্তু 2-1 বৃদ্ধ লোক নিষেধ করলো। রাত্রিকালে নাহারা হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয়। কেন তারা সেটা স্পষ্ট করে কিছুই বলল না, শুধু বলল জায়গাটা ভালো না। ভৈজি নামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল। সে বলল, কোটা দরবারের নিমক মহলের ইজারাদার এক বেনিয়ার লবণের গুদাম ছিল ওই নাহারা হ্রদের পার থেকে মাইলখানেক দূরে পাহাড়ের কোলে। সে সময় সে দেখেছে হ্রদের উপর আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোয় আলোকিত হয়ে ওঠে। কেমন যেন অদ্ভুত শব্দ হয় হ্রদের জলে। মোটের উপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না। অনেক দিন থেকে স্থানীয় লোকেদের মধ্যে এই ভয় রয়েছে। একবার এক মেষপালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল। সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পায়চারি করতে দেখা যায়। আমার ঠাকুরদাদা এসব গাল গল্প শুনবার লোক ছিলেন না। তিনি বুঝতেন ফুর্তি, শিকার, হুল্লা, হইচই। লোকটাও ছিলেন দুঃসাহসী ও একগুঁয়ে ধরনের।
তিনি যাবেনই, এটাই ঠিক করলেন। বৃদ্ধ ভিল তাকে বললেন, হুজুর, হাঁসের দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন। ঠাকুরদাদা জিজ্ঞেস করলেন, কিসের ভয়? বাঘের? তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে কি জানি হুজুর, আমার শোনা কথা মাত্র, ঠিক বলতে পারিনি। তুই সঙ্গে থাক না, বকশিস দেব। মাফ করবেন হুজুর, 100 রুপয়া দিলেও না। রাত কাটাবে কে ওই নাহারানি পাটের ধারে? প্রাণের ভয় নেই, আমরা ভিল, বাঘের ভয় রাখিনি। এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি, কিন্তু হুজুর, বাঘের চেয়েও ভয়ানক কোনো জীব কি এই দুনিয়াতে আর নেই? আমার ঠাকুর দাদা নাহারা হ্রদ ভালো জানতেন না, ঠিক আমাদের অঞ্চলের হ্রদটার মতো। আমাদের গ্রাম থেকে 40 মাইল দূরে। তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় ডিঙ্গিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্যতাপে চকচক করছে। জনপ্রাণী নেই কোনো। বেলা তখনও অনেকখানি আছে। এমন সময় ঠাকুরদাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন। নলখাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারেই, যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন, হাঁসের দল তাকে টের না পায়। সন্ধ্যা উত্তীর্ণ হলো। রাঙ্গা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গেছে অনেকক্ষণ। সুন্দর চাঁদ উঠল পূবের পাহাড় ডিঙ্গিয়ে। কৃষ্ণপক্ষের আধার রাত্রি। একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল। নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ। 2 দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে। ধবধবে জ্যোৎস্না কৃষ্ণা দ্বিতীয়ার। 2 দিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে। যত রাত বাড়ে তত শীত নামে। শীতের মুখে বালিহাঁস আসবার সময়, কিন্তু কই, একটা হাঁসও তো আজ নামছে না। বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুর দাদার। হাঁসের দল যদি না নামে তবে সে রাত্রে বিপদ, আর যদি হাঁসের দল নামে তবে সেই রাত্রি বিপদহীন বলে জানবেন। যদি হাঁস না নামে তবে কিসের বিপদ? বাঘ জল খেতে আসে পাহাড় থেকে। রাত্রি ক্রমে গভীর হলো। অপূর্ব জ্যোৎস্নালোকে হ্রদের জল, মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে। কোনো শব্দ নেই কোনো দিকে। ঠাকুর দাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার যেন গা ছম ছম করে উঠল জ্যোৎস্নার সে ছন্নছাড়া অপার্থিব রূপে। তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন। হঠাৎ হঠাৎ হ্রদের তীরে পশ্চিমাংশ চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল। জ্যোৎস্নালোকেও আকাশের নিচে একদল বালি হাঁস নামছে। জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে। দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসলো। জায়গাটা ঠাকুরদাদা ঝুপড়ি থেকে 200 গজের মধ্যে কিংবা তার চেয়ে কিছু বেশি। এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না, বিশেষ এই জ্যোৎস্না রাত্রে। ঠাকুরদাদা ভাবলেন, দেখি ওরা কাছে আসে কিনা, বা আরো হাঁসের দল নামে কিনা। শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিচ্ছু নেই। এক দৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণেই ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন। আরো খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞানহারা হবার বা চোখের অত ভুল দেখবার কি কোনো কারণ আছে এখনই? অতঃপর যা ঘটল তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে মিস্টার ব্যানার্জি, কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি।
আমাদের বংশের ঘটনা, কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না। আমার ঠাকুরদাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয়, অনেক বড়, অনেক অনেক বড়। হাঁসের মতো তাদের চালচলন নয়। তারপরেই মনে হলো সেগুলো আদতে হাঁসই নয়, সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট। বেচারি ঠাকুরদাদা আবার চোখ মুছলেন। ওই যে আরো এইটুকু খেয়েই আজ আবার একই দশা। পরক্ষণে সেই জীবগুলি জলে নামলো এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়েছিলেন তার কাছাকাছি জলে এসে গেল। কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নাতে বিস্মিত, ভীতচকিত, দুঃসাহসী আরক সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। শুভ্র তাদের বেশ, জ্যোৎস্না পরে চিকচিক করছে। তাদের হাসি, মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলো জলে। রাজহংসের মতো সুঠাম ধরনে নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো। তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদার আন্দাজ ছিল না, কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশের দিকে ভেসে হাঁসের মতোই সাদা পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরের বাতাসও তখন তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর। আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা। তখন তার আরকের নেশা ছুটে গিয়েছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল। তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পার থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে। সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভাইজি তাকে বললে, হুজুর, হাঁস নেমেছিল কাল? ঠাকুরদাদা কিন্তু মিথ্যে বললেন হাঁস নেমেছিল, কিন্তু একটাও মারতে পারেননি। কেন মিথ্যে বলল এবার সেই গল্পই বলি। কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই। আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে রাত্রিকালে। ভৈজিকে সত্য কথা বললে পাছে তাকে সে বাধা দেয়। কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামলো, আসল হাঁসের দল। পরপর কয়েক রাত্রি শুধু বন্য হংসের দল নামে খেলা করে। আমার ঠাকুরদাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন। বন্দুকে গুলি করতে তার মন সরে না। তারপর আর একদিন শেষ রাত্রের জ্যোৎস্নায় বন্য হংসের বদলে নামলো সেই অদ্ভুত জীবের দল। এদিন তারা আরো কাছে এলো। বন্য রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়াল জলজ ঘাসের বনের পাশে পাশে। তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্নালোকে ঠাকুরদাদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল। রাত ভোর হবার বেশি দেরি নেই, তখনও কিন্তু জ্যোৎস্না আছে। আমার ঠাকুরদাদা কি ভেবে আরকের নেশায় কিংবা ওই ভালো অবস্থায় জানি নে ঝুপড়ি থেকে ছুটে জলের ধারে চললেন। বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন। অমনি সহস্র বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণেই শেষ রাত্রে বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশপথে অদৃশ্য হলো। পরদিন দুপুরবেলায় আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারে বালির চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে কয়েকজন জেলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভাইজি ঘাড় নেড়ে বললে, না না না, আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন সেদিন বড় ভয়। ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় বাড়িতে এ গল্প করেছিলেন, একবার নয় অনেকবার।
মৃত্যুর 10 বছর আগে তার মোটেই ভালো অবস্থা আসেনি। বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে। বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন। আমি বললাম, খুব অদ্ভুত ঘটনা। তবে মিস্টার সিং বললেন, তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত, তাই না? সে আমিও মানি। আমাদের দেশেও সকলে বিশ্বাস করে না। এ আজ 50 বছর আগের ঘটনা বলছি। কেউ বলে ঠাকুর দাদার অতিরিক্ত আরক সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা। বন্য হংসকে ভেবেছেন আকাশপরী। আবার কেউ বলে না, আকাশপরী দেখলেই লোকে পাগল হয়। সেই বৃদ্ধ ভিল ভ্যাজি সেই কথাই বলতো। কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে? তখন তো আমার জন্মই হয়নি।